এভাবে মেয়েটা পড়ে আছে কেন? আশেপাশেও তো কাউকে দেখছি না। অ্যাক্সিডেন্ট নাকি আত্মহত্যা? বেঁচেও তো থাকতে পারে। আরে এখনো তো বেঁচে আছে, একে তো এক্ষুনি হাসপাতালে নেওয়া দরকার। কিন্তু পরে যদি কোনো কুখ্যাত ডাকাত দলের সদস্য নয় তো? তো তাহলে তো এতক্ষণে দল বলে এসে হাজির হতো। বাড়ি পালানো মেয়ে নাকি? যা হবার হবে, আগে তো বেঁচে উঠুক। আমি কোথায়? আপনার জ্ঞান ফিরেছে? আমি কি অজ্ঞান হয়ে গিয়েছিলাম? আমার তো তাই মনে হলো। অ্যাক্সিডেন্ট করেছিলেন নাকি? আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম? করেননি? কি জানো, কিছুই তো মনে পড়ছে না। আপনি রাস্তার ধারে পড়েছিলেন, তারপর আপনি আমাকে উদ্ধার করেছেন, তাই তো? হ্যাঁ। আমরা কোথায় যাচ্ছি? হাসপাতালে। হাসপাতালে যেতে হবে কেন? হাসপাতালে যেতে হবে না, আমি একদম ঠিক আছি, একদম ভালো আছি তো আমি। তাহলে কোথায় যাব? আমি জানি না। আপনার সাথে কি মোবাইল ফোন আছে? না তো। আপনার নামটা কি জানতে পারি? মানে
পরিচয়টা এখনো হয়নি। আমার নাম নয়ন, নয়ন আহমেদ। আপনার নামটা জানতে পারি? কি হলো? আপনার নামটা কি জানতে পারি? আপনি কোথায় যাবেন? আরে কি হলো, আপনি কথা বলছেন না কেন? আপনি কোথায় যাবেন সেটা বলবেন কি? আজকের সকালটা এতক্ষণে সুন্দর হতে শুরু করেছে, তাই না? মিষ্টি একটা রোদ উঠছে। হ্যাঁ, সকালটা আরো সুন্দর হবে যদি আপনি দয়া করে বলেন যে আপনি কোথায় যাবেন। আপনি আমাকে যেখানে খুশি সেখানেই নামিয়ে দিতে পারেন। কি বলেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কোনো হসপিটালে পৌঁছে দিচ্ছি। আমার জরুরি কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। না না, আমি তো আপনাকে বলেছি আমার হসপিটাল যেতেই হবে না। হসপিটালে আপনাকে তো যেতেই হবে। আপনার বাম হাতের কনুইতে একটা চোট লেগেছে, বোধহয় রক্ত বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে, চলেন, ডাক্তার দেখানো ভালো। এক্সকিউজ মি। জি বলুন। আপনাদের এখানে ডাক্তার কে আছেন? ডাক্তার সাহেব তো রুমে ঘুমাইতেছেন, সারা রাত ডিউটি করছে তো। আমাদের অত্যন্ত ইমার্জেন্সি একজন পেশেন্ট আছেন। পেশেন্ট কোথায়? আসছে, রোগী আসছে, স্ট্রেচারে আসছে। জি। রুগীকে ইনি কি হয়েছে? একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়েছিলেন, আমি ওনাকে তুলে এনেছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে শুয়ে পড়ুন। একটু নিচের দিকে তাকান। উপরে, জোরে জোরে নিঃশ্বাস নেন। আপনি তো সব কিছুই নর্মাল। কি হয়েছিল? সমস্যা? কেউ কিছু খেতে দিয়েছিল?
না তো। কি নাম? আলো। বয়স? 28। আচ্ছা, ঘটনাটা কি বলুন তো? ঠিক মনে নেই, মানে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। আচ্ছা, এরকম কি প্রায়ই হয়? আজকেই প্রথম হলো। আচ্ছা, মনে হচ্ছে অ্যাসিডিটি থেকে হয়েছে। আমি অ্যান্টাসিড লিখে দিচ্ছি, কিছু খেয়ে অ্যান্টাসিডটা খেয়ে নেবেন। হাতটা দিন। আসুন, উঠে আসুন। বাসায় গিয়ে রেস্ট নিন, সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, যদি এরকম সমস্যা আবারও দেখা দেয়, ভালো একজন বিশেষজ্ঞ দেখাবেন। ঠিক আছে? আপনার ভিজিট কত? 500 টাকা। সরি, আমি তো কোনো টাকা আনিনি। আমার ছোট পার্সটা আমি। ঠিক আছে। থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ। এবার বলুন, কোথায় যেতে চান? জানি না। দেখুন, আমার খুব জরুরি কাজ আছে। আপনি তাহলে এখানে থাকুন, আমি যাচ্ছি। শুনুন, আমি আপনাকে আবারও বলছি, আপনি কোথায় যেতে চান আমাকে বলুন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। আমার যাওয়ার কোনো জায়গা নেই, আপনি চলে যান। আমি তো চলে যাবই, কিন্তু আপনি এখানে কি করবেন? একা একা থাকবেন? আমি কি করবো তাতে তো আপনার কিছু যায় আসে না। না, ইয়েস, আমার কোনো কিছুই যায় আসে না। ঠিক আছে, শুনুন, বলুন। আমি আপনার সাথেই যাব। উঠুন। থ্যাংক ইউ। আপনার পাশে বসে ভুল করিনি তো আবার? পাশে না বসলে ভুল করতেন। সবাই ভাবতো আমি ম্যাডামের ড্রাইভার। উদ্দেশ্যহীন যাত্রা আর কতক্ষণ চলবে? আচ্ছা, আপনি সকালবেলা চা কফি কিছু খান না? মানে? না মানে সকাল হয়েছে, আপনি ইচ্ছা করলে এক কাপ কফি কিন্তু খেতেই পারবেন। কফি? কফি খাওয়া যায়, তাহলে কোনো কফি শপ থেকে গাড়ি দাঁড় করবো নাকি? আপনার খেতে ইচ্ছা করলে আপনি যান। আমি তো খাই, আপনি খাবেন তো? আপনি খেলে আমিও খাবো। আচ্ছা, দেখি।
আপনি রোজ সকালে বুঝি কফি খান? অভ্যাস হয়ে গেছে। রেস্টুরেন্টটা খুব সুন্দর না? নামটাও কিন্তু খুব সুন্দর। আপনার নাম তো আলো, তাই না? আলো? আলো কে? আপনি তো তাই বলেছিলেন বোধহয়। ও হ্যাঁ, আলো। আলো, আমার নাম আলো, শুধুই আলো। আচ্ছা, আপনি কি করেন বলেন তো? আপনি কে? আপনার বাসা কোথায়? বাপ রে বাপ, এক কাপ কফি খাওয়াতে না খাওয়াতে এতগুলো প্রশ্ন। দেখুন, অ্যাকচুয়ালি আপনার সাথে আমার দেখা হওয়াটা একেবারে গল্প বা সিনেমার মতো, কিন্তু বাস্তবে আমাদের মধ্যে পরিচয়টা হওয়া উচিত। আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম নয়ন আহমেদ। আমি সুইডেনে পোস্ট গ্র্যাজুয়েশন করছি স্টকহোমে। প্রতি 6 মাস অন্তর অন্তর আমাকে দেশে আসতে হয় আমার রিসার্চের কাজে। আমি ধানমন্ডিতে থাকি। আপনি আপনার পরিচয়টা জানাবেন? জায়গাটা খুব সুন্দর না? আচ্ছা, আমি কি এখানে কিছুক্ষণ থাকতে পারি? আচ্ছা, একটা কাজ করুন, আপনি আমাকে এখানে রেখে আমি চলে যেতে পারি। আচ্ছা, আপনার সমস্যাটা কি আমাকে বলুন তো? সেই শুরু থেকে আপনি যে রহস্য করে যাচ্ছেন, আমার কিন্তু এখন রহস্য ভালো লাগছে না। আপনি যদি দয়া করে আমাকে জানান যে আপনি কোথায় থাকেন, তাহলে আমি আপনাকে ড্রপ করে দিয়ে আমি আমার অফিসের কাজে চলে যাই। আপনি আমাকে যেখান থেকে নিয়ে এসেছেন ওখানেই নিয়ে যান, ওটাই আমার গন্তব্য। আরে কি আশ্চর্য, আপনি ওখানে থাকেন? তো সেটা আগে বলবেন তো। আপনি বলার সুযোগ দিয়েছেন আমাকে, হ্যাঁ? আপনি তো তাড়াহুড়ো করে আমাকে হসপিটাল নিয়ে গেলেন, ডাক্তার দেখালেন, এখন কফি খাওয়াচ্ছেন, আরো কত কি, আর এখন উল্টো ঝাড়িয়ে দিচ্ছেন। ঠিক আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি আমাকে এখানেই রেখে যান, আমি বাসে করে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, কফিটা শেষ করুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি।
এবার আপনার নামটা কি জানতে পারি? আমার নাম আলো। এটা মোটেও আপনার নাম না। আপনাকে দ্বিতীয়বার নামের প্রসঙ্গ জিজ্ঞেস করতে আপনি বললেন আলোকে। আমার নাম দিঠি। কি? দিঠি। তখন আলো বলেছিলেন কেন? হসপিটালে ইমার্জেন্সিতে হঠাৎ সবাই যখন নাম জিজ্ঞেস করছিল তখন আমার সামনে আসলো একটা লাইট, তো ভাবলাম বলে দিই লাইট। লাইট তো আর কারো নাম হয় না, তাই তখন বলে দিলাম আলো। হাসছেন কেন? আপনার নাম নয়ন না? আমার নাম যখন আমি বলতে নিয়েছি তখন কেমন যেন ব্যাপারটা একটু সিনেমাটিক ব্যাপার হয়ে গেল। ওই যে একটা মুভি আছে না, নয়নের আলো। হ্যাঁ হ্যাঁ, বেলাল আহমেদ ডিরেক্টর ছিলেন বোধহয়, ওটাতে জাফর ইকবাল, সুবর্ণা এরা বোধহয় অভিনয় করেছিল না? ওই মুভিতে একটা গান আছে, আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে। না, খুব সুন্দর গান। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ওই জায়গাটায় পৌঁছে যাব যেখান থেকে আমি আপনাকে কুড়িয়ে নিয়েছিলাম। আপনি নেমে যাবেন? যাব? আমাদের মধ্যে আর কখনো দেখা সাক্ষাৎ হবে না। আপনি কি সেটা চান? চাই, কিন্তু আপনাকে তো জানতেও পারলাম না, চিনতেও পারলাম না। আমার নাম দিঠি হাসান। আমি ঢাকাতে বড় হয়েছি। আমি অনার্স কমপ্লিট করেছি। আমার সাবজেক্ট ছিল পলিটিক্যাল সায়েন্স। দ্যাটস অল। আর কিছু জানতে চান? না, এটুকুতেই হবে। আমি কেন ওখানে গিয়েছিলাম, মানে এত ভোরবেলা কেন ওই জায়গাতে গিয়েছিলাম, আপনি কিচ্ছু জিজ্ঞেস করবেন না? কিছু জিজ্ঞেস করবো না। জিজ্ঞেস না করার জন্য আপনাকে ধন্যবাদ। ইউর ওয়েলকাম। আমরা বোধহয় ওই জায়গাটার কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, ওকে। ওকে, তাহলে তো আমার যেতে হবে। তার আগে আমার ফোনটা একটু খোঁজ নিয়ে নিই। সারাদিনে বাজলো না কেন? ফোনটা বেসিক্যালি বাজবে কেমন করে? সাইলেন্ট করা ছিল না? 30টা মিস কল। আই, কোথায় তুমি? একটা চড় মেরে তোমার 32টা দাঁত ফেলে দিব। তুমি কোথায়? আমি যেখানে ছিলাম সেখানেই আছি। তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে এসো। আচ্ছা, আপনি কি চড় মারতে জানেন? না, পারি না। কি মুশকিল, আমিও তো চড় মারতে জানি না, কিন্তু ওকে একটা চড় মারা উচিত কিনা বলেন? বৃত্তান্ত না জেনে এত বড় শাস্তির রায় আমি কি করে দেবো? আচ্ছা বলছি, শুনুন। আমি বেসিক্যালি যাচ্ছিলাম ময়মনসিংহে। আমি একটা মিটিং জয়েন করতে যাচ্ছিলাম। আমি বেসিক্যালি একটা ফরেন ডোনার এজেন্সিতে কাজ করি। সকালবেলা আমার মিটিং, কিন্তু তার আগের দিন রাত্রেবেলা আমার একটা ফ্রেন্ডের হলুদ ছিল, ধানমন্ডি বাসা, পুরনো বন্ধু। গল্প করতে করতে সারা রাত পার করে দিলাম। সকালবেলা ড্রাইভার আসার কথা, ড্রাইভার এসে হাজির। আমি গাড়িতে উঠলাম, রওনা দিলাম। গাড়ি চলছে। এই আশেপাশে এক জায়গাতে একটা রেস্টুরেন্টে থামলাম। ওখানে 24 আওয়ার্স চা কফি পাওয়া যায়। ভাবলাম এক কাপ কফি খাই। কফি খেলাম, আবার গাড়িতে উঠলাম। তারপরে আমি দেখলাম আমার সঙ্গে আমার মোবাইল ফোনটা নেই। আমি গাড়ি থেকে নেমে দরজা বন্ধ করলাম, তারপরে মোবাইল খুঁজলাম, আর অমনি আমার ড্রাইভার সোজা রওনা দিল।
আমার দরজা বন্ধের শব্দে ও ভেবেছে যে আমি গাড়িতে উঠে বসেছি। গাধা ড্রাইভারটা একবার পেছনে ঘুরে দেখবে না আমি বসেছি কি না। আমি আরও মোবাইলটা ঠিক করতে লাগলাম, ওই ব্যাটারি পড়ে গিয়েছিল, মোবাইলটা ঠিক করলাম, তারপর ওকে ফোন দিলাম, ফোন ধরছে না। মেজাজটা খারাপ হবে কি না বলেন? খ্যাপারি তো কথা, মেজাজ বিগড়ে যাওয়ার কথা। আমি কিন্তু প্রথম একটু হেসেছিলাম, কি বোকা ড্রাইভার। তারপরে বিরক্ত হলাম, তারপরে বেসিক্যালি আমার মেজাজটা খারাপ হলো, তারপর একটু উদ্বিগ্ন হলাম, তারপরে তাতে আমার একটু অ্যাসিডিটি হলো। এরপর না আমার আর কিচ্ছু মনে নেই। তারপর আমি দেখলাম যে আপনি রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছেন এবং আপনাকে গাড়িতে তুলে নিলাম। সেটাই হবে। আচ্ছা, আপনি আমাকে কোলে তুলে উঠাননি তো আবার? না না, আপনাকে ক্রেন দিয়ে গাড়িতে তুলেছি। ওই তো আমার গাড়ি চলে এসেছে। আই কাশেম ভাই, আমার হাত ব্যাগটা নিয়ে আসেন। আপনি জানেন আপনার গালে কষে 3টা চড় মারা উচিত। আমি তো আর পারবো না, এখন আপনি নিজেই নিজের গালে 3টা চড় মারেন, মারেন। আফা, নিজের গালে নিজে চর মারলে ব্যথা লাগে? লাগে না। আবার বোকার মতো কথা বলছেন। আপনি যে একটা অন্যায় করেছেন সেটা কি আপনি বুঝতে পারছেন? জি আফা, বুঝতে পারছি, বিরাট অন্যায় করছি, ভুল হয়ে গেছে। ভুল হয়েছে জেনে আপনি এখন দাঁত বের করে হাসছেন না? আপনি আমাকে ভোরবেলা ফেলে কোথায় চলে গিয়েছিলেন? সোজা ত্রিশাল চলে গেছিলাম, একদম ডাইরেক্ট। হঠাৎ দেখি কি আপনি পিছনে নাই। হায় হায়, আমি তো ভয় পেয়ে গেলাম। আমার আফাই উদাও হয়ে গেল, আমি তো পাগলের মতো হয়ে গেলাম। তখন আমি কী করুম, ভয়েই তো মরে যেতেছিলাম। একটা জ্যান্ত মানুষ উদাও হয়ে গেল। তারপরে আমার হুশ হইল, আমি আপনারে ফোন দিলাম, আপনি ফোন ধরলেন না। কত যে ফোন আপনারে দিছি, আপনি ধরেনি না। তারপর মনে হইল আফাই মনে হয় উঠে নাই। তখন বুদ্ধি কইরা আবার ঢাকার দিকে রওনা দিলাম। শারাপ, গাড়িতে গিয়ে বসুন। জি। তখন কফির বিলটা আমি দিতে পারিনি। 100 টাকা নিয়ে বেরিয়েছিলাম কফি খাবো বলে, বাকি সব টাকা ছিল এই ব্যাগে। এখন আমি অনেক বড় লোক, চলেন আপনাকে আজকে লাঞ্চ করাবো। কে মেয়েটা? এইভাবে দেখাই বা হলো কেন? ওর সাথে লাঞ্চ করাটা কি ঠিক হবে? কি হলো, চলেন আসুন। কি খাবেন স্যার? কি খাবেন? আই হ্যাভ নো চয়েস। আপনি যা অর্ডার করবেন আমি সেটাই খাবো। মাছ খাই, কই মাছ। কই মাছ আছে না? জি জি, দুটো কই মাছ। আচ্ছা আচ্ছা দুটো কই মাছ, ভর্তা ভাজি ডাল যা যা আছে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। আমি কি মেয়েটার দ্বারা বশীভূত হয়ে যাচ্ছি? তা না হলে ও যা বলছে আমি তাই শুনছি কেন? আমি তো মাছের কাঁটা বেছে খেতে পারি না, তারপর কই মাছ, ওরে বাবা। ওরে বাবা, এত বড় কই মাছ?
কি হলো, আপনি কই মাছ খাচ্ছেন না যে? সরি, আমি মাছের কাঁটা বেছে খেতে পারি না। মা যখন মাছের কাঁটা বেছে দিত তখন খেতাম। আপনার মা কোথায়? আমেরিকাতে, আমার বড় ভাইয়ের কাছে। কদিন হলো গিয়েছে? বছর দুয়েক। কি বলেন, আপনি 2 বছর ধরে মাছ খান না? ছোট মাছ খাই, যে মাছের কাঁটা বাছতে হয় না সেগুলো খাই। চিংড়ি খাই। ও, চিংড়িকে তো আবার মাছ বলা যায় না। দিন আমি বেছে দিচ্ছি। খান। খান। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আজকে আসি, আবার দেখা হবে। কিভাবে দেখা হবে? মোবাইল নম্বরটা থাকলে না হয় যোগাযোগের একটা উপায় থাকতো। এটা আমার কার্ড, মোবাইল নাম্বার এটাতেই দেওয়া আছে। কিন্তু আমার হাতে তো এই মুহূর্তে কোনো কার্ড নেই। ও, আপনার নাম্বারটা বলেন। 01 এটা আমার নাম্বার। কি নামে সেভ করব? আমার নাম দিঠি, আর আমি 2 বার মিথ্যা কথা বলিনি। আসি। আশ্চর্য, মেয়েটা তো আমার কেউ হয় না, তবু ওর জন্য আমার এমন লাগছে কেন?
চিঠি বলছেন? বলছি। আমি নয়ন আহমেদ। জি, আপনার নাম্বারটা আমি সেভ করে রেখেছি। ও আচ্ছা। বাই দ্য ওয়ে, গাড়ি চালাতে চালাতে কথা বলা কিন্তু নিষেধ, আর এটা বিপজ্জনক। না না, আমি এখনো গাড়ি স্টার্টই দিইনি। আমি ওখানেই বসে আছি। একটা কিউরিওসিটি হচ্ছে, সেজন্য ফোনটা করলাম। বলুন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার কাছে তো মোবাইল ফোন ছিল, তারপরেও আপনি একটাবারের জন্য ড্রাইভারকে ফোন করলেন না, আপনার বাসায় জানালেন না, আপনি কোথাও গেলেন না, মানে কেন? সত্যি কথা বলবো, হ্যাঁ সত্যিই তো বলবেন। আপনাকে আমি অনেক আগের থেকেই পছন্দ করি। আসলে আপনার সঙ্গে থাকতে আমার বেশ ভালো লাগছিল। আপনার সঙ্গ আমার খুব ভালো লাগছিল। সে কি, আপনি আমাকে চিনতেন নাকি? হ্যাঁ, চিনি। নীলু আপার সঙ্গে আপনার অ্যাফেয়ার ছিল। আমি নীলু আপার পাশের বাড়ির মেয়ে ছিলাম। আসলে আমি জানি আপনার সঙ্গে এতক্ষণ সময় কাটানো আমার একদম উচিত হয়নি, কিন্তু কি করব বলুন। জ্ঞান ফেরার পর যখন আমি আপনাকে দেখতে পেলাম, আপনার সঙ্গ পাওয়ার লোভে আমি আসলে আমার নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমার ভালোবাসার মানুষকে এত কাছে পেয়ে কেমন করে ঠেলে দিতে হয় সেটা আমি জানি না। আচ্ছা শুনুন, I cannot continue this type of conversation in front of that shallow, okay? So you get it? Yes, I got it. আমি কি তাহলে আপনার সঙ্গ আরো কিছুক্ষণ পেতে পারি? কি ব্যাপার, নীলু আপাকে ভয় পাচ্ছেন তো? ওকে, আমি কথা দিচ্ছি নীলু আপা এই ব্যাপারে কিচ্ছু জানবে না, প্রমিস। ড্রাইভার সাহেব, গাড়িটা ঘোরান। জি আপা, ঘুরাইতেছি। হ্যালো। আচ্ছা, আমি কি মিসেস নয়নের সঙ্গে কথা বলছি? জি না, আপনি মিস নীলুর সাথে কথা বলছেন। হ্যাঁ, কিন্তু আমি তো জানি যে এই তো মাত্র কিছুক্ষণ আগে মিস নীলু মিসেস নয়ন হয়ে গেছেন। ভুল বললেন, সবে মাত্র তো এঙ্গেজমেন্ট রিং পরানো হয়েছে। ওই হলো, যাহা 52 তাহাই 53। আমি যতটুকু জানি যে আর মাত্র 7 দিন পরে আমাদের বিয়ে হচ্ছে, 19শে সেপ্টেম্বর। আচ্ছা, এনিওয়ে
তোমাকে না আজকে ভীষণ সুন্দর লাগছিল, খুব সুন্দর। পুরনো কথা, তোমার মুখে এই কথাটি আমি কোটিবার শুনেছি। নতুন কিছু বলো। তোমাকে দেখতে একটা ভয়ঙ্কর ড্রাকুলার মতো মনে হচ্ছিল। মনে হচ্ছিল যে বিয়ের পর তুমি আমার স্বাধীনতা চিবিয়ে চিবিয়ে খাবে। একদম ঠিক কথা। জানো তো, পুরুষ মানুষ দুই প্রকার, এক জীবিত, দুই বিবাহিত। আগামী 7 দিন পর তোমার স্বাধীনতার মৃত্যু ঘটবে। অতএব সাবধান, পরাজয়ের জন্য প্রস্তুত হও। শোনো, আমি তোমার ভালোবাসার কাছে পরাজিত হয়েই আছি। শোনো, এখন চাপাবাজি বন্ধ করো। কাল সকালে অনেক কাজ আছে, কেনাকাটার জন্য বেরোতে হবে। যথা একটা মহারানী। পুরো এত সকালে আবার কি এলো? আসছি। আরে বাবা আসছি তো। আরে বাবা এ তো দেখছি দরজা ভেঙে ফেলবে। আরে খুলছি তো। কে? আরে তুমি এত সকাল সকাল? এত সকাল সকাল? কটা বাজে শুনি? কটার? 6:30 7টা হবে। তাই না? কটা? 9টা 10। বাপরে, 9টা 10? এত বেলা হয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি। জি, এত বেলা হয়ে গেছে বুঝতে পারোনি? আমি যে এখনো এখানে দাঁড়িয়ে আছি সেটাও তো বুঝতে পারোনি। সরি সরি, এসো এসো। থ্যাংক ইউ। বসো। বসবো না, আগে মার সাথে দেখা করি। বাসায় কেউ নেই, বসো বসো। কোথায় গেছে সবাই? কাল রাতে তোমাদের বাড়ি থেকে ফেরার পর সবাই মিলে বড় মামার বাড়িতে গেছে। একমাত্র ছেলের বিয়ে একটা তুল কালাম কাণ্ড ঘটাতে চাইছে। তোমার বিয়ে নিয়ে সবাই মহা ব্যস্ত, আর তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছ। আর কি করব, কাল সারা রাত তো তোমার সঙ্গেই কথা বললাম। ফজরের আজান শুনে তারপর ঘুমাতে গেছি। এত সকাল সকাল কি ঘুম থেকে উঠে যায় নাকি? চাইলেই ওঠা যায়। কই, আমি তো এসেছি। আরে বাবা, তুমি তো তুমি, আমার সকল অপূর্ণতার পূর্ণতা। চাপাবাজি বন্ধ করো তো। শোনো, তাড়াতাড়ি রেডি হও, অনেক কেনাকাটা করতে হবে আজ। হচ্ছে হচ্ছে। কফি খাবে? জি না, নাস্তা করিনি, একসাথে হোটেলে গিয়ে নাস্তা করব। পরোটা, 5 মিশালি ভাজি, মুরগির স্যুপ। এই আচ্ছা ঠিক আছে, 10 মিনিট। হ্যাঁ, আমি এক্ষুনি ফ্রেশ হচ্ছি। ঠিক 10 মিনিট। হ্যাঁ।
সিল্কের শাড়ি কিন্তু নিউ মার্কেট থেকে কিনবো না, ওখানকার একটা শাড়িও আমার পছন্দ হয়নি। মিরপুরের জামদানি পল্লী থেকে কিনবো, ওখানে কিন্তু ভালো ভালো শাড়ি পাওয়া যায়, দামটা একটু বেশি। এই যা, তোমার কিন্তু স্যুট কিনতে হবে। চলো এখন টেইলার্সে যাই, মাপ দিয়ে আসি, তারপর ভালো দেখে একটা হাত ঘড়ি কিনবো। বাবা কিন্তু আমাকে বলে দিয়েছে তোমার জন্য দামি দেখে একটা হাত ঘড়ি কিনতে। কি ব্র্যান্ডের ঘড়ি তোমার পছন্দ? শ্বশুরবাড়ি থেকে হাত ঘড়ি নেবো, তাহলে ট্রানজিস্টার বাইসাইকেল এগুলো বাদ পড়বে কেন? খেয়ালই করো না তো। কি রঙের স্যুট নেবে বলো না। জীবনের প্রথম স্যুট শ্বশুরবাড়ি থেকে নেব, তার সাথে নিজে প্রথমে আগে একটা বানাই, তাহলে তো লোকে হাসাহাসি করবে, বলবে যে দেখো নয়ন শ্বশুরবাড়ি দেওয়া স্যুট পরে ঘুরে বেড়াচ্ছে। তাছাড়া আমি তো টাইয়ের নটি করতে পারি না, স্যুট লাগবে আমার। কি যে বলো না, বিয়ের দিন স্যুট পরবে না, এটা একটা কথা হলো? তাছাড়া তো কয়দিন পর সুইডেনে যাচ্ছ, শীতের দেশ না, কি শীত বাবা, ওখানে তো স্যুট পরতেই হবে। হ্যাঁ শীত, প্রচণ্ড শীত, স্যুটে তো কাজ হবে না, কোট পরতে হবে, ওভার কোট, হাত মোজা, কানটুপি, বুট। আচ্ছা চলো স্যুট না কিনে বরং ওগুলো কিনে ফেলি, সবাই বলবে যে বাহ শ্বশুরবাড়ি থেকে তো নয়ন একদম ডিফারেন্ট টাইপের যৌতুক নিয়েছে, তাই না? তুমি এমনভাবে কথা বলো না, একেবারে মনটাই খারাপ করে দাও। আচ্ছা ঠিক আছে, সরি এই যে কান পড়ছে, আর কোনো কথা বলবে না, তুমি যেটা বলবে সেটাই হবে। হ্যাঁ চলো। টেইলার্সে যাই। না আগে মিরপুর জামদানি। আচ্ছা একই রঙের কিনবো না? না লাল শাড়ি কিনবো। ওকে, স্যুট আর শাড়ি একই রঙের? না ভালো লাগে না। হ্যালো, কি করছিলে? এই তো কফি খাচ্ছি আর টিভি দেখছি। এত রাতে কফি খাচ্ছো? পরে দেখবে রাতে ঘুম হবে না, রাত জেগে জেগে অসুস্থ হয়ে যাবে, দেখা যাবে বিয়ের দিন সেন্সলেস হয়ে গেছো। বিয়ের দিন বধূ বেশে তোমাকে দেখলে আমি এমনিতেই সেন্সলেস হয়ে যাব। শোনো, ফাজলামি করো না। আচ্ছা বাসায় গিয়ে গায়ে হলুদের পাঞ্জাবিটা চেক করেছিলে? কারণ ওটা তো আমরা দুজন মিলেই কিনলাম, চেক করে দেখার কি আছে? আছে আছে, চেক করো। কাল সকাল করি? আরে না, এখনই করো না। না মানে কি কোনো প্রবলেম, ছেলেটার আছে নাকি? হ্যাঁ, ছেঁড়া হবে কেন? তাহলে তোমার জন্য একটা চিঠি লিখে পাঞ্জাবির ভাঁজে রেখে দিয়েছি। আরে সেটা আগে বলবে না, চিঠি তো বাসি হয়ে গেল, আমি এক্ষুনি দেখছি। আই শোনো শোনো, চিঠি পড়ে তারপর চিঠির উত্তর দেবে। আমি তো তোমার মতো এত সুন্দর করে চিঠি লিখতে পারি না। তোমাকে আমার মতো লিখতে হবে না, তুমি তোমার মতো লিখবে। আচ্ছা আমি দেখছি। বাই।
প্রিয় নয়ন, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, হয়তো এটাও জানো আমি তোমাকে ভালোবাসি। না জানার অবশ্য কোনো কথা নয়, ভালোবাসা গোপন করে রাখা যায় না। রবীন্দ্রনাথের ভাষায় গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। কিন্তু তুমি এটা জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি সেটা কোনোদিনও জানবে না। কাব্য করে বলা যাবে, আমার ভালোবাসা আকাশের মতো অনন্ত। কাব্য করে বলা যাবে, আমার ভালোবাসা সাগরের মতো গভীর। কাব্য করে বলা যাবে, আমার ভালোবাসা পাহাড়ের মতো বিশাল। কবিতা আসলে কিছুই বোঝায় না, বোঝাতে পারে না আমার যে কি লাগে অন্তরটা জুড়ে। আমি যে তোমাকে কতখানি মিস করি প্রতিটা মুহূর্তে। আমার সমস্ত ভাবনাটা জুড়ে তুমি তুমি। রবীন্দ্রনাথ এই কবিতাটা আমার জন্যই লিখেছিলেন। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। বিয়ের আগে আমি তোমাকে ভালোবাসি, বিয়ের পরও আমি তোমাকে ভালোবাসবো। আপনি
আমরা দুজনে যেতে যেতে রাস্তায় রিসার্চের বিষয়টা ডিসকাস করে নেব। ব্যাপারটা ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আপনি কতদূর গিয়েছিলেন? খুব বেশি দূরে না, মাইল 10। একটা কথা জিজ্ঞেস করি, হসপিটালে আপনি আপনার নিজের নাম বলেননি কেন? বললাম না, আপনার সঙ্গে অনেকক্ষণ কাটাতে চেয়েছি। এখন বলেন, আপনার রিসার্চের টপিকটা কি? রিসার্চের টপিকটা হচ্ছে সারা পৃথিবীতে 700 কোটি মানুষ আছে। এর মধ্যে 350 কোটি ধরা যাক পুরুষ আর 350 কোটি নারী। এখন এই 350 কোটি পুরুষ আর 350 কোটি নারীর মধ্যে কত হাজার হাজার কোটি কম্বিনেশন হতে পারে, তাই না? পারে। এখন এই 350 কোটি পুরুষের একজন পুরুষ তার কাছে একটা মেয়েকেই ভালো লাগে কেন? এটাই হচ্ছে আমার রিসার্চের। এখন এই 350 কোটি পুরুষের মধ্যে একজন পুরুষ একটা মেয়েকে পছন্দ করে বা তার ভালো লাগে কেন? একটা মেয়েকে কেন? আরও তো 349 কোটি 99,99,999 জন মেয়ে আছে। খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, নীলু আপা কেমন আছে? কি হলো? নীলু আপা কেমন আছে? নীলু বেঁচে নেই, ও মারা গেছে। কবে? কিভাবে? বিয়ের আগের দিন ও রিক্সায় করে শপিংয়ে যাচ্ছিল নিউ মার্কেটের দিকে। এর মধ্যে পেছন থেকে একটা মাইক্রোবাস এসে মারা যাবার আগে নীলু আমাকে একটা চিঠি লিখে রেখে গিয়েছিল। তখন আমি বুঝতে পারিনি যে এটাই হচ্ছে আমাকে লেখা নীলুর শেষ চিঠি। আজ নীলু নেই, কিন্তু ওর ওই চিঠিটাই আমার কাছে ওর ভালোবাসার শেষ সম্বল হিসেবে রয়ে গেছে। নয়ন, আমি চিরকাল তোমার কাছে নীলুসোনা হয়ে থাকতে চাই। আমি চিরকাল তোমাকে নয়নের মণি করে রাখতে চাই আমার বুকের ভেতরে। এই কথাটা মনে রেখো। আমরা বিয়ের পর নিশ্চয়ই সুখী হব, কারণ আমরা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসি। ভালোবাসা থাকলে সব সম্ভব। ভালোবাসা পারে না এমন কিছুই নেই। ভালোবাসা সুখ এনে দিতে পারে, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আমার ভালোবাসার
আরো সুন্দর দিনের দিকেই যাচ্ছি তোমার হাত ধরে। ইতি, তোমার নীলু। নীলু অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছে, তবু ওকে এক মুহূর্তের জন্য আমি কখনো ভুলতে পারি না। আমি কি আপনার হাতটা একটু ধরতে পারি? আপনার কাঁধে একটু মাথা রাখি।